আমি আজকে আহ, হঠাৎ মৃত্যুর কারণ সম্পর্কে একটু আলোচনা করব, যেটাকে আমরা অনেক সময় বলি সাডেন কার্ডিয়াক ডেথ। খুবই দুঃখের সহিত জানাতে হচ্ছে, অলরেডি আপনারা জেনে গেছেন যে আমাদের একজন জনপ্রিয় প্রফেসর ডাক্তার বাশার ভাই, প্রফেসর অফ কমিউনিটি মেডিসিন, উনি রিটায়ারমেন্টে ছিলেন, পরে ঢাকায় একটা মেডিকেল কলেজে যোগদান করেছিলেন। উনি কিন্তু ভোরবেলায়, পরশু দিন খুব সম্ভব ভোরবেলায় হেঁটে বাসা ফেরার পথে সম্ভব হঠাৎ করে চেস্ট পেইন এবং পরবর্তীতে ওনাকে আর হসপিটালে নেওয়ার আগেই ওনার মৃত্যু হয় আর কি, উইদিন 1 আওয়ার। তো সেটাকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি। সাডেন কার্ডিয়াক ডেথের যে কারণগুলো, এটাকে আমরা কিভাবে ডিফাইন করবো, কাকে বলবো সাডেন কার্ডিয়াক ডেথ? এটা সাধারণত সিমটম শুরু হওয়ার উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে যদি মৃত্যু হয় তাহলে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি। এবং এই সাডেন কার্ডিয়াক ডেথের কজ আগে থেকে পেশেন্ট জানতেও পারে, পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভ, অথবা নাও জানতে পারে। অনেক সময় কিছুই জানে না, হঠাৎ করে অ্যাটাক হওয়ার 1 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। বিশেষ করে ইয়াং অ্যাডোলেসেন্ট অ্যাডাল্ট পেশেন্ট, যাদের অনেক সময় কার্ডিওমায়োপ্যাথি আমরা বলি, এক ধরনের হার্টের মাসুলের সমস্যা, হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যখন যেটা কিনা আসলে হার্টের মাসুলটা এত পরিমাণে মোটা হয়ে যায় যে হার্টের ভিতর থেকে ব্লাড ঠিকভাবে বের হতে পারে না। যখন বিশেষ করে এই ধরনের পেশেন্ট যখন জোরে হাঁটবে, অথবা অ্যাথলেট যারা যারা ফোর্স ওয়াকিং করবে, তাদের কিন্তু এই ধরনের অসুখ থাকলে যদি আনডিটেক্টেবল থাকে, হয়তো সে জানে না, হালকা কাজ করে, কিন্তু যখনই সে জোরে দৌড় দিবে অথবা কোনো স্পোর্টস বা গেমে অংশগ্রহণ করবে, তখন কিন্তু তার হঠাৎ মৃত্যু হওয়ার ঝুঁকি থেকে যায়, সাডেন কার্ডিয়াক ডেথ হঠাৎ করে। এটা বললাম হার্টের মাসুলের সমস্যার জন্য। কিন্তু ম্যাক্সিমাম কারণ, অ্যারাউন্ড 30 to 40% কারণ করোনারি আর্টারি ডিজিজ। দ্যাট মিনস হার্টের ভিতরে যে হার্টের মাসুলকে যে খাদ্য সরবরাহ করে, করোনারি আর্টারি আমরা বলি, হার্ট অ্যাটাক যেটাকে বলা হয়, সেই করোনারি আর্টারির লেশন বা করোনারি আর্টারির ডিজিজের থেকে এই সাডেন কার্ডিয়াক ডেথ, দ্যাট মিনস দ্য হার্ট অ্যাটাক হওয়ার পরে যেটা আমরা বলি অ্যাকুট করোনারি সিনড্রোম। এটার আবার 3 ধরনের আছে, ইসিজির উপর এবং ট্রপোনিন আই, কার্ডিয়াক বায়োমার্কার, রক্তের পরীক্ষা আমরা যেটা করি, ট্রপোনিন আই, এখন অনেকেই এই সম্পর্কে অবগত আছেন। দেখা যায় যে এদেরকে এসটি ইলিসিজি করার পরে যদি দেখা যায় যে এসটি ইলিভেশন আছে ইসিজিতে, সেটা আমরা এসটি ইলিভেশন এমআই ক্যাটাগরিতে ফেলি, সেটা সবচেয়ে বেশি খারাপ। এবং যেটা এসটি ইলিভেশন না, বা এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন, কিছুটা চেঞ্জ আছে ইসিজিতে, এটা আমরা বলি নন এসটি এলিভেটেড এমআই। আরেকটা হলো যে আপনার ইসিজিতে নর্মালও থাকতে পারে, অ্যারাউন্ড 25 to 30% ক্ষেত্রে ইনিশিয়াল ইসিজি মেবি নর্মাল থাকতে পারে, ট্রপোনিনাই নর্মাল থাকতে পারে, ইকো নর্মাল থাকতে পারে, বাট সিরিয়াস ইস্যু অ্যাকুট করোনারি সিনড্রোম, সিভিয়ার হার্ট অ্যাটাকের মধ্যে মন্দের ভালো আমরা যেটাকে বলি আনস্টেবল এঞ্জিন, এখানে কিন্তু সব কিছুই নর্মাল থাকে। তো আমরা কীভাবে তাহলে ডায়াগনোসিস করব? এটা কিন্তু ডায়াগনোসিস করতে হয় ক্লিনিক্যাল সিনারির উপর, পেশেন্টের এইজ, পেশেন্টের সে মেল না ফিমেল, কোন এইজে হলো, তার রিস্ক ফ্যাক্টরগুলো কি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, স্মোকিং, ফ্যামিলি হিস্ট্রি, এই সব কিছু বিবেচনা করে তার পেইনের ধরন, ক্যারেক্টার দেখে কিন্তু আমরা তাকে নির্ধারণ করি যে পেশেন্টটা আনস্টেবল এঞ্জিনা, যেটা নিয়ে পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি হয়। তো এই ধরনের পেশেন্টগুলো কিন্তু এই যে ইভেন্টগুলো আমি যেটা বললাম অ্যাকুট করোনারি সিনড্রোম, এইটার জন্য কিন্তু মারা যায় না। এটার পরে যে সিকোয়েন্সগুলো ঘটে, অল্টারেশনগুলো, পরিবর্তনগুলো ঘটে হার্টের ভিতরে, যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন হার্টের মাসুলগুলো কিন্তু তার অ্যাবনর্মাল মুভমেন্ট শুরু করে দেয়, যেহেতু রক্ত বা খাদ্য পাচ্ছে না। সেখান থেকে আমরা বলি যে মেলিগনেন্ট অ্যারিথমিয়া বলি, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই ধরনের যে ইভেন্টগুলো, অথবা কার্ডিয়াক অ্যারেস্ট, তখন কিন্তু পেশেন্টটা মারা যায়। এই যে সাডেন কার্ডিয়াক ডেথ আমি যেটা বললাম যে অ্যাকুট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাকের অ্যারাউন্ড 25% বা 30% কিন্তু 1 ঘন্টার মধ্যে মারা যায়, যেটা এই যে সাডেন কার্ডিয়াক ডেথের আন্ডারেই চলে আসবে। এবং ম্যাক্সিমাম কজই যেটা আমি বললাম যে এই হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি, হার্টের রক্তনালীর
প্রবলেমের জন্য। কিন্তু আরেকটা প্রবলেম আছে, হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও আছে, যেটা কিনা আপনার আগে থেকে হার্টের পাওয়ার বেশ ভালো ছিল, অথবা আপনার হার্টের পাওয়ার কমে গিয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার পরে আপনার ওষুধ চলতেছে কিন্তু হার্টের পাওয়ার খুবই কম, ধরেন 30%, 35% হার্টের পাওয়ার আমরা যেটা বলি, হার্টের মুভমেন্ট কম, আপনি ওষুধও খাচ্ছেন, এরপরেও কিন্তু আপনি হঠাৎ করে ওই যে হার্টের পাওয়ার যে কম, যে মাসুলটা, হার্টের যে মাসুল, যে অংশটা একটু হলেও রক্ত চলাচল কম প্রবাহিত হচ্ছে, সেই এরিয়াটা কিন্তু এক ধরনের সাবস্ট্রেট আমরা বলি, যে ওখান থেকে তা আপনার অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি উৎপত্তি হতে পারে এবং সেটা সারা হার্টে ছড়িয়ে যেতে পারে এবং সেটা ভেন্টিকুলার টেকিকার্ডিয়া বা ভেন্টিকুলার ফিব্রিলেশন এটা ডেভেলপ করে হঠাৎ করে মারা যেতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। দ্যাট মিন জাস্ট 1 ঘন্টার মধ্যে মারা যেতে পারে অ্যাটাক হওয়ার পর। কিন্তু সেটা কিন্তু পেশেন্ট হয়তো চান, একবার হয়তো বা দুবার হয়তো হসপিটালে ভর্তি হচ্ছিল। কিন্তু এই ধরনের পেশেন্টগুলো আমরা কিভাবে, আরেকটা কারণ আমাদের বলতে হবে, সেটা হলো ভালভের জন্য হতে পারে, বিশেষ করে অ্যাওর্টিক ভালভ, যে ভালভের দিয়ে আমাদের হার্টের ভিতরের রক্তগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ে, সারা শরীরে খাদ্য সরবরাহ করে বিভিন্ন অর্গান সিস্টেমে, ব্রেইন, কিডনি, লিভার, সবগুলোতে। সেই অ্যাওর্টিক ভালভ যদি স্টেনোসিস হয় তাহলে কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যাওর্টিক রিগার্জিটেশনও হতে পারে, তবে অ্যাওর্টিক স্টেনোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এই অ্যাওর্টিক স্টেনোসিস অনেক সময় কিন্তু সিমটমবিহীন থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে 3rd ডিকেড, 2nd ডিকেড, 4th ডিকেডে, অনেক সময় 5th ডিকেডে অনেক সময় ধরা পড়ে। যারা কম অ্যাক্টিভিটি করে বা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তাদের হয়তো বেশি পরিশ্রম করতে হয় না, সেই জন্য তাদের কিন্তু ওই যে কি বলে সিমটমটা, ওইটা অতি সহজে আসে না। কিন্তু যারা হয়তো জোরে বা বেশি এক্সারশনে কাজ করবে বা বেশি হেভি ওয়ার্ক করবে, তাদের কিন্তু হয়তো আর্লি ডায়াগনোসিস হবে। তখন হার্টের উপর চাপ পড়বে, মাসুলের উপর চাপ পড়বে, রক্তনালীর করোনারি আর্টারির সার্কুলেশন কমে যাবে, তখন কিন্তু তার চেস্ট পেইন হবে, তখন ডাক্তারের কাছে আসবে। তো এই ধরনের পেশেন্ট, তো আমি যেটা বললাম যে যাদের মাইল্ড মডারেট অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, তাদের কিন্তু হঠাৎ করে যখন তার হেভি এক্সারশন বা বড় ধরনের কাজ করবে, যেখানে বেশি এনার্জি প্রয়োগ করতে হয়, তখন কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। সে কারণে সবাইকে এই কেয়ারফুল থাকতে হবে। হার্টের এই কার্ডিয়াক ইভালুয়েশন, হার্টের সেটা করোনারি, হার্টের রক্তনালী, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য ইসিজি, অ্যাটলিস্ট ইসিজি করা, একটা চেস্ট এক্সরে করা, একটা ইকো করা, ইভেন যখন হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে যদি এনজিওগ্রাম করে, আমরা প্রাইমারি পিসিআই বলি, সেটাকে রক্ত চলাচল আবার প্রবাহিত করা স্ট্যান্ড বসিয়ে, অথবা যদি স্ট্যান্ড বসানোর সময় না থাকে আমরা ফিব্রিনোলাইটিক্স, স্ট্রেপ্টোকাইনেস, সেটা আপনারা এখন অনেকেই জানেন যারা শিক্ষিত। তারপর টেনিকটিপ্লেস আমরা ইউজ করি। টেনিকপ্লেসে নিউয়ার গাইডলাইন কিন্তু টেনিকটিপ্লেসই দিতে বলে। ST এলিভেটেড অ্যামাই, অ্যাকুট করোনারি সিনড্রোম আমি যেটা বললাম, সিভিয়ার চেস্ট পেন যেসব পেশেন্টের হয়, সেই ST এলিভেটেড অ্যামাইয়ের কিন্তু টেনিকটিপ্লেসও অনেক 70% to 80% কেসের কিন্তু আপনি রিক্যানালাইজেশন বা যে ভেসেলটা ব্লক হয় সেই ভেসেলটাকে ওপেন করে দিয়ে দেয়, অ্যারাউন্ড 70% কেসেস। তো সব জায়গায় কিন্তু এটা সম্ভব হবে না, ইভেন ঢাকায়ও অনেক সময় সম্ভব হয় না, ঠিকভাবে টাইমলি পৌঁছতে পারে না। এটা আবার সময়ের উপর নির্ভর করে। আপনি যত তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হওয়ার পরে হসপিটালে পৌঁছতে পারবেন অথবা বাসা থেকে ট্রিটমেন্ট শুরু করতে পারবেন, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লপিডোগ্রিল, ব্লাড থিনার আমরা বলে থাকি, অথবা টিকাগ্রেলর, 2টা টিকাগ্রেলর 90 মিলিগ্রামের সাথে অ্যাসপিরিন কমন থাকবেই। অ্যাসপিরিন 300 মিলিগ্রাম এবং টিকাগ্রেলর 2 ট্যাবলেট, দ্যাট মিনস 90 মিলিগ্রাম, অথবা টিকাগ্রেলরের পরিবর্তে ক্লপিডোগ্রিল 300 মিলিগ্রাম। এটা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলতে পারেন। আপনি বিটা ব্লকার খেয়ে ফেলতে পারেন, মেটোপ্রোলোল 25 মিলিগ্রাম বা 50 মিলিগ্রাম, নাইট্রেট স্প্রে দিতে পারেন জিহ্বার নিচে, এবং যদি অ্যাট্রোভাস্টেটিন বা রোসুভাস্টেটিন থাকে বাসায়, তাহলে আপনি 20 মিলিগ্রাম রোসুভাস্টেটিন, অ্যাটলিস্ট হাইডোজ স্ট্যাটিন বলি আমরা, আর অ্যাট্রোভাস্টেটিন 40 মিলিগ্রাম। যদি মনে করেন বাসায় 20 মিলিগ্রাম অ্যাট্রোভাস্টেটিন আছে, 2টা খেয়ে ফেললেন একসাথে। এটা হলো ইমার্জেন্সি সিচুয়েশন। এইসব ক্ষেত্রে করে কিন্তু 25 থেকে 30% লাইফ সেভ করা যায়। এরপর আপনি হসপিটালে চলে গেলেন।
তা আমি এখন শেষ করতে চাচ্ছি যে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। যদিও আমরা আগে থেকে অনেক সচেতন হার্ট অ্যাটাকের ব্যাপারে, কিন্তু তারপরেও আমরা অনেকে হয়তো এই হার্টের যে পরীক্ষা, কার্ডিয়াক ইভ্যালুয়েশন আমরা বলি, ইসিজি, চেস্ট এক্সরে, ইকো, অনেক সময় এনজিওগ্রাম করা লাগে, যেটা কিন্তু আমরা অনেক সময় করতে চাই না। বিশেষ করে এনজিওগ্রাম করার ক্ষেত্রে তো অনেকেরই ভীতি কাজ করে। হয়তো পিত্তথলিতে পাথর, সেটার অপারেশন করতে হয়তো সেটা অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমই নেই, হঠাৎ করে আলট্রাসোনোগ্রাম করে পাথর, পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, কিন্তু সেইটার অপারেশন করার জন্য হন্য হয়ে খোঁজা হচ্ছে এবং কার্ডিওলজিস্টের কাছে দেওয়া হচ্ছে যে আমাকে পারমিশন দিয়ে দেন স্যার, আমি এটা অপারেশন করব। কিন্তু সেটার জন্য কিন্তু আপনি হয়তো মারা যাবেন না, হয়তো সারা জীবনে হয়তো সিমটম নাও হইতে পারে। হঠাৎ করে ধরা পড়ছে আপনি পিত্তথলিতে পাথর, আমি বলবো না যে সে পিত্তথলিতে পাথর আপনার অপারেশন করতে হবে না, অবশ্যই করবেন হয়তো, কিন্তু এটার থেকে আপনার হার্টের যে অ্যাটাক হতে পারে, আপনার যে করোনারি এনজিওগ্রাম বা করোনারি এনজিওগ্রামের যে যে ফাইন্ডিংস, রক্তনালী কতটুকু ব্লক থাকলো, 70% বা তার উপরে কয়টা রক্তনালী ব্লক থাকলো এবং কি ধরনের ব্লক থাকলো, এটার উপর নির্ভর করে আপনি স্ট্যান্ডিং করবেন, রিং বসাবেন না বাইপাস করবেন, না রিং বাইপাস কোনোটাই চলবে না, শুধু ওষুধ খেতে হবে। এটা কিন্তু আপনাদের যাদের দরকার আমরা তাদেরকেই বলে থাকি। অনেকে হয়তো বিভিন্নভাবে হয়তো মিসগাইড করতে পারে, কিন্তু আমি মনে করি আইডিয়ালি আপনিই চিন্তা করবেন কোন ডাক্তার আপনার জন্য ভালো, এবং তাদের কাছেই যাবেন। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো ডাক্তার কিন্তু আছে আমাদের, কার্ডিওলজিস্ট অনেকেই আছে, ঢাকাতে আছে এবং বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন বিভাগীয় শহরে, ইভেন থানা লেভেলেও কিন্তু অনেক কার্ডিওলজিস্ট, ভালো কার্ডিওলজিস্ট আছে। ওনাদের কাছে পরামর্শ নিয়ে আপনার বয়স 30-35 হলেই কিন্তু অন্ততপক্ষে একবার করে হলেও একটু চেক আপ করা, ব্লাড প্রেশারটা দেখা, ব্লাড সুগারটা দেখা, সিরাম ক্রিয়েটিনিনটা দেখা, একটা ইসিজি করে দেখা, বা অথবা কার্ডিওলজিস্টের কাছে গিয়ে দেখা যে আমাদের হার্টের কোনো প্রবলেম, অনেক সময় আছে উপসর্গ থাকে না। এই কারণে আমি বলছি, এই যে সাডেন হঠাৎ মৃত্যু যে হয় সেই জিনিসগুলো, সেদিন আমি একটা কেসের কথা একটু না বললেই নয়, যে 2-3 বছর যাবত একটা কেস ডিল করতেছে একজন ইন্টার্নিস্ট, অথচ পেশেন্টটা হাইপারট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, মানে পেশেন্টের হার্টের মাসুল জন্মগতভাবে এত মোটা হয়েছে যে হার্টের ভিতরের যে ক্যাভিটি, যে রক্তটা ভরবে, সেই ভরার অংশটুকুও নেই, খালি নেই, অথচ জাস্ট একটু হাঁটলেই তার চেস্ট পেন হয়। তো 2-3 বছর যাবৎ সে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখাচ্ছেন, ইসিজিতে ফাইন্ডিং ছিল, কিন্তু সেই ইকোটা কিন্তু সে ঠিক টাইমে যদি করতো, সেটা কিন্তু তাহলে 2-3 বছর আগেই তার ডায়াগনোসিস হতে পারতো, এত দূর পর্যন্ত হয়তো তার সিমটম হতো না। এটা যে কোনো কারণ, যে কোনো সময় সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে এই পেশেন্টের। আমি কালকে পরশুদিন ইকো করে আমি দেখি এই অবস্থা। তো এরপরে আমরা যে ট্রিটমেন্টগুলো বা তাকে অ্যাডভাইস দেওয়া, কি কোন ধরনের কাজ সে করতে পারবে না, এবং তাদের ফ্যামিলি স্ক্রিনিংও করতে হয়, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, ভাই বোন, বাবা মা, সবারই কিন্তু স্ক্রিনিং, অ্যাটলিস্ট ইকো, ইসিজি এগুলো এক্সরে করে দেখে নেওয়া যে ওই ধরনের, যেহেতু একটা জেনেটিক ডিজিজ, জন্মগত ডিজিজ, এটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসলে কিন্তু আমরা লাইফ সেভ করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই কথাগুলো যদি কোনো কাজে লাগে তাহলে আপনারাও উপকৃত হবেন, আমিও নিজেকে ধন্য মনে করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, হার্টকে সুস্থ রাখুন।